নেত্রকোনায় একটা ১১ বছর বয়সী শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর অভিযোগ করা হয়েছে সে যে মাদ্রাসায় পড়তো সেই মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে। আহ, ঘটনাটা আসলে ঘটেছে কয়েক মাস আগে, কিন্তু এতদিন টের পাওয়া যায় নাই। মেয়েটি যখন প্রেগন্যান্সি হয়েছে, যখন তার পেট ফুলে উঠেছে, তার মা এটা টের পাইছে। তারপরেই বিষয়টা জানাজানি হয়েছে। তো অভিযুক্ত যে শিক্ষক আমানুল্লাহ সাগর, তিনি আবার ফেসবুক লাইভে এসে ফেসবুকে ভিডিও দিয়ে বলেছেন যে তিনি দোষ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে তিনি কোনোভাবে এটা করেন না, এবং তিনি দাবি তুলেছেন যে ডিএনএ টেস্ট করা হোক, ডিএনএ টেস্ট করে প্রকৃত যে অপরাধী সেটাকে খুঁজে বের করা হোক। আহ, এই প্রসঙ্গে কথা বলবো। আমি ফেসবুক জুড়ে দেখলাম যে অনেকেই মতামত ব্যক্ত করেছে। অনেকে বলতিছে যে হুজুর যদি মানে নির্দোষ হয়ে থাকে তাহলে তিনি পালিয়ে বেড়াচ্ছেন কেন। তো আজকে সকালে হুজুরকে ধরা হয়েছে, র্যাবের বরাত দিয়ে বলা হয়েছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই পুরো বিষয়টা নিয়ে কথা বলার আগে আমার মনে হয় যে একটা গল্প বলা উচিত। গল্প বলার প্রেক্ষিতে আপনারা হয়তোবা কিছুটা অনুমান অনুমান করতে পারবেন এবং বুঝতে পারবেন। একবার একটা জঙ্গলের ভিতর দিয়ে একটা শিয়ালকে দেখা গেল ভীষণ জোরে দৌড়ায় দৌড়ায় পালাচ্ছে। তো পথে একটা হাতির সাথে দেখা। হাতি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এভাবে দৌড়ায় পালাচ্ছ কেন? কোথায় যাচ্ছ? মনে হচ্ছে কেউ তোমাকে তাড়া করছে। তো তখন শিয়াল বলল যে হ্যাঁ, আহ বন বিভাগ আসছে। ওই বনের ভিতরে যত নেকড়ে আছে সব নেকড়েকে তারা ধরে নিয়ে যাবে, এই জন্য আসছে। তো তখন হাতি বলল যে কিন্তু তুমি তো নেকড়ে না, তুমি তো একটা শিয়াল। তাহলে তোমার ভয় পাওয়ার কি আছে? তখন শিয়াল বলল যে আমি যে নেকড়ে না, এটা প্রমাণ করতে আমার 10 বছর লেগে যাবে, আমার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি পালাচ্ছি। এই গল্পটা বলার উদ্দেশ্য হলো যে যেই সব বন্ধুরা, যেই সব ভাইয়েরা বলতিছে যে হুজুর যদি নির্দোষ হয়ে থাকে তাহলে সে কেন পালিয়েছিল, সে কেন পালিয়ে আছে, সে তো ধরা দিতে পারতো, সে তো আইনের সামনে যে মোকাবেলা করতে পারতো। ঘটনাটা ওই শিয়ালের মতো হতো আসলে। আমাদের দেশে বহু মামলাতে আমরা দেখেছি, বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখে থাকি যে মামলাতে সে জেল জরিমানা হয়েছে, 10 বছর 15 বছর জেল খাটার পর সে নির্দোষ হিসাবে প্রমাণ হয়ে বেরিয়ে আসছে। অথচ ততদিনে তার জীবন থেকে কিন্তু 10 15 বছর 20 বছর চলে গেছে। এই এই যে জীবনটা, এটা কি কেউ ফিরিয়ে দিতে পারবে? ফিরিয়ে দিতে পারবে না। হুজুর নিজে যেই দাবিটা করছে সেই দাবি আসলে গ্রহণযোগ্য। সে দোষী কিনা এটা আগেই এইভাবে বলার সুযোগ নেই। আর এইটা বলার মাধ্যমে আসলে সারা দেশে যত মাদ্রাসা আছে, যত মক্তব আছে, সেই সব হুজুরদের দিকে একরকমের বাজে ইঙ্গিত করা হয়, তাদেরকে আসলে একরকমের দোষারোপ করা হয়। তাই হঠাৎ করে কোনো কিছু প্রমাণ না হওয়া সাপেক্ষে কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক না। হুজুর নিজেই বলছে যে মেয়েটা তার নানার সাথে থাকতো, মেয়েটার একটা সৎ বাবা আছে, আরো অনেক রকম কথা বলছে। সেই সব বিষয়গুলো আসলে খতিয়ে দেখা দরকার বলে আমি মনে করি। এখন কথা হলো, ডিএনএ টেস্ট কি এত সহজ? ডিএনএ টেস্ট করলে কিভাবে প্রমাণ হবে যে সে ওই বাচ্চার বাবা কিনা, বা সে এই ঘটনার জন্য দায়ী কিনা? বেসিক্যালি যেটা মেডিকেল সায়েন্স বলে যে ডিএনএ টেস্ট করতে হলে যে গর্ভস্থ যে সন্তান, সেই সন্তানের একটা কোষ নিতে হবে বা একটা অংশ নিতে হবে, এবং এই এই পুরুষ লোকটার শরীরের একটা অংশ নিতে হবে, সেটা চুল হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। তারপরে প্রমাণ করতে হবে। কিন্তু যেই মেয়েটা ধর্ষিত হয়েছে তার কোনো কোনো কিছু নিয়ে কিন্তু ডিএনএ টেস্ট করার সুযোগ নেই। তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে আসলে অপেক্ষা করতে হবে ওই বাচ্চার ডেলিভারি হওয়া পর্যন্ত। কিন্তু ডাক্তাররা বলছে যে বাচ্চাটার বয়সই 11 বছর, তার ওজন 29 কেজি। সে কিভাবে 2-3 কেজি ওজনের একটা বাচ্চাকে গর্ভে ধারণ করবে, বা সেটা সে ডেলিভারি দিবে? বা আরো অনেক রকমের মেডিকেল ক্রাইসিসের ব্যাপারে বলা হয়েছে, কন্ডিশনের কথা বলা হয়েছে। সেটা আসলে খুবই নাজুক একটা পরিস্থিতিতে পড়ছে। তবে কোনো দিকটাই আসলে করার সুযোগ নেই, মানে অবহেলা করার সুযোগ নেই। একতরফা ভাবে হুজুরকে দোষী সাব্যস্ত করারও সুযোগ নেই, আবার তাকে নির্দোষ হিসাবে বলাও সুযোগ নেই। এদিকে তাহেরি হুজুর আবার নাকি বলছে যে চৈত্র মাসে কুকুরও তাদের লালসা মেটানোর জন্য বয়স্ক কাউকে খোঁজে, এরকম বাচ্চা কাচ্চা খোঁজে না। তো আর এ কত নিকৃষ্ট! আসলে তাহেরি হুজুর এরকম কথা বলছে কিনা আমি জানি না। যদি বলে থাকে তবে ভালো বলে নাই। হুজুরদের আরো সংযত হয়ে কথা বলা উচিত। এমনিতেই হুজুরদের বিরুদ্ধে কোনো একজন যদি মানে মুখে দাড়ি থাকলে, আহ শরীরে পাঞ্জাবি থাকলে, মাথায় টুপি থাকলে
তাদের আসলে দোষ বেশি হয়। তারা কিছু না করলেও অনেক সময় দোষ হয়। বলে না যে সাদা কাপড়ে দোষ লাগে বেশি। এইজন্য হুটহাট করে এভাবে কথা বলা উচিত নয়। যদিও সোশ্যাল মিডিয়াতে অনেক বানোয়াটি জিনিস আমরা দেখতে পাই। অনেক কিছু আসলে উম বাস্তব না। কিন্তু আ মানুষ বানায় এগুলো বলে। এই বিষয়গুলোও আসলে খতিয়ে দেখা দরকার। এইবার আসি যেই ডাক্তার এইসব বিষয় নিয়ে কথা বলছে, সেই ডাক্তারের বিষয়েও কিন্তু অ্যালিগেশন আছে। কি অভিযোগ আছে যে সেই ডাক্তার আসলে ভুয়া ডাক্তার, সেই ডাক্তারের এমবিবিএস সার্টিফিকেট নেই, সে আসলে একটা সিন্ডিকেট ধরে চলে, লিয়াজু করে চলে। এই বিষয়টাও যেহেতু একটা প্রসঙ্গ আসছে, আমার মতে এই ডাক্তারের বিষয়টাও খতিয়ে দেখা উচিত। ডাক্তারের এই সনদ আসল কিনা, সে আসলেই এমবিবিএস ডাক্তার কিনা, সে আসলেই তালিকাভুক্ত ডাক্তার কিনা, সে আসলেই বিশেষজ্ঞ কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। এদিকে ডাক্তার নিজেও কিন্তু ফেসবুকে পোস্ট দিচ্ছে, ভিডিও দিচ্ছে যে তাকে হুমকি দেওয়া হচ্ছে। কে হুমকি দিচ্ছে এটা অবশ্য জানি না, যদিও হয়তোবা বলতেছে যে মানে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমানুল্লাহ সাগর হুজুর, সেই হুজুরে নাকি তাকে হুমকি দিচ্ছে। জানি না এক্স্যাক্টলি তাকে কিভাবে হুমকি দিচ্ছে। এই পুরো বিষয়টা আসলে ভালোভাবে নজরদারিতে আনা উচিত। আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, বা শৃঙ্খলা বাহিনীর উচিত এই বিষয়টা খুব ভালোভাবে গুরুত্বের সাথে দেখা, এবং আসল যে অপরাধী তাকে যেন খুঁজে বের করা। মূলত যদি দোষীকে নাও পাওয়া যায়, তবুও যেন কোনো নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া না হয়, এই বিষয়টাই আসলে বিবেচনায় নেওয়া উচিত বলে আমি মনে করি। আর তাছাড়া সারা বাংলাদেশেই প্রতিনিয়ত এই ধরনের অনেক ঘটনা ঘটে। কালপ্রিট কারা ঘটায় আর কারা দোষী সাব্যস্ত হয়, এটা আসলে আমরা বলে বোঝাতে পারবো না। আপনারা চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন। তবে আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন। আমরা চাই না কোথাও কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটুক। আমাদের এই পৃথিবীটা নিরাপদ হয়ে গড়ে উঠুক। ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় স্ট্যান্ডের মতো করে একটা বাণী লেখা আছে, মে পিস প্রিভেইল অন দ্য আর্থ। তো আমরাও চাই পৃথিবীতে শান্তি বিরাজ করুক, আমাদের দেশেও শান্তি বিরাজ করুক, কোনো ধরনের অরাজকতা না থাকুক, এবং আইনের শাসন প্রতিষ্ঠা হোক। কোনো নির্দোষ ব্যক্তিকে যেন দোষী সাব্যস্ত না করা হয়, আবার কোনো দোষী ব্যক্তি যেন নির্দোষ হিসাবে আহ, উম, একদম মুখ কি বলে বুক উঁচু করে গর্ব করে চলতে না পারে, এই বিষয়টা দেখতে হবে। যাদের শাস্তি পাওয়ার দরকার তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ধন্যবাদ সবাইকে।